জামায়াতি আন্ডারগ্রাউন্ড দল। কিশোরগঞ্জের সম্মেলনে মির্জা ফখরুল। ফেব্রুয়ারিতে জনরায় আনতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ তারেক রহমানের। পোষ্যকোটাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি। প্রো-ভিসি অবরুদ্ধ উত্তাল ক্যাম্পাস। চট্টগ্রাম বন্দরের বর্ধিত মাশুল 1 মাসের জন্য স্থগিত। অন্তত 6 মাসের জন্য চায় ব্যবসায়ীরা। উপায় নেই বললেন নৌ পরিবহন উপদেষ্টা। শুনছিলেন শিরোনাম। স্বাগত জানাচ্ছি এখন জনপদের সঙ্গে আছি আমি তানজিলা খান মেম। বিএনপি নয়, জামায়াতে ইসলামী আন্ডারগ্রাউন্ড দল বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব। কিশোরগঞ্জের ত্রিবার্ষিক সম্মেলনে জামায়াতকে লক্ষ্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, অতীত ভুলে গেলে হবে না। একসময় বিএনপির সাথে আসন ভাগ করে রাজনীতি করেছেন আপনারা। দীর্ঘ 9 বছর পর আয়োজিত এই সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বৈরাচার পালালেও ধীরে ধীরে মাথা চাড়া দিচ্ছে অদৃশ্য শক্তি। এজন্য ফেব্রুয়ারিতে জনরায় আনতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন তারেক রহমান। বিস্তারিত প্রতিবেদনে। কিশোরগঞ্জের নরসুন্দা নদীর পার ঘেঁষা কাচারি বাজার, বরতলা, গুরুদয়াল কলেজ চত্বর থেকে আলোর মেলা, খরমপট্টি জুড়ে বিএনপির নেতাকর্মীদের এই মিছিল গন্তব্য পুরাতন স্টেডিয়াম। সম্মেলন স্থলে নেতাকর্মীদের এই উচ্ছ্বাস দীর্ঘ 9 বছর পর জেলায় নতুন নেতার জন্য। কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে নেতা নির্বাচনের এই উৎসবে জেলার 13 উপজেলা, 8 পৌরসভার 2090 জন কাউন্সিলরের পাশাপাশি হাওর বেষ্টিত এই জনপদের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি তৃণমূলের নেতাকর্মীরাও জড়ো হয়েছেন এই মাঠে। নেতা নির্বাচনের এমন চর্চা দলকে সুসংগঠিত করবে বলে মত কর্মীদের। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা সকল কাজ শুরু করে দিয়েছি। আমাদের তৃণমূলের নেতৃবৃন্দের কাছে আমাদের তারেক রহমানের প্রতিষ্ঠা পৌঁছে দিতে হবে। আগামী দিনের যে নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী নেতাকর্মীকে সজাগ করতে হবে। আমাদের দল যে গণতান্ত্রিক চর্চায় অভ্যস্ত, এই মেসেজটা এই সম্মেলনটা আমাদেরকে দিচ্ছে। বেলা 12:30টায় জাতীয় পতাকা উত্তোলন, দলীয় সঙ্গীত আর মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, অনেক ষড়যন্ত্র ও মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে বিএনপির বিরুদ্ধে। বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি, সংগ্রাম করে বিএনপি এই জায়গায় এসেছে। আমরা সেই দল যেন উড়ে এসে জুড়ে বসেনি, আমরা লড়াই করে সংগ্রাম করে এই বাংলাদেশে এসেছি। আমাদের যে নেতা রহমান আমাদের এই দেশকে স্বাধীন করেছেন বন্ধুগণ। তিনি আরো বলেন, যাদের নতুন জন্ম হয়েছে, যারা 71 সালে বিভিন্ন অবস্থানে ছিল, তাদের জানা উচিত বিএনপিকে কেউ ভাঙতে পারেনি। যারা গুম খুন করে বিএনপিকে ভাঙতে চেয়েছিল, তারাই পালিয়ে গিয়েছে। বিএনপি 47 বছরের পুরনো রাজনৈতিক দল। গণতন্ত্রকে একদলীয় শাসন ব্যবস্থা থেকে, বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। বিএনপি হচ্ছে সেই দল, যেই দল হচ্ছে ফিনিক্স পাখির মতো বহুবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করবার, বিএনপিকে ভেঙে ফেলবার, কিন্তু বিএনপিকে কেউ ভাঙতে পারেনি। বিকেলে পুনরায় কথা বলেন তিনি। গণহত্যার সাথে জড়িত একটি দল আন্ডারগ্রাউন্ডে থেকে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। দেশ যেন স্বাধীন না হয়, তার জন্য আপনারা কাজ করেছেন, হত্যা করেছেন, গণহত্যার সঙ্গে অংশ নিয়েছেন। আপনারা বলেন না যে আপনাদের বেঁচে থাকার তাগিদে, নিজেকে রক্ষা করার তাগিদে আপনার আন্ডারগ্রাউন্ড চলে গিয়েছেন। আমরা আন্ডারগ্রাউন্ডের পার্টি নই, আমরা উপরে উঠে থেকে লড়াই করার পার্টি। আমরা সংগ্রাম করি, আমরা প্রাণ দেই, জীবন দেই, কারাগারে যাই, অন্যায় তথা নির্যাতন সহ্য করি। এরপর ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের প্রস্তুতিতে সবাইকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। ধানের শীষের যে কয়জন নেতা কর্মী আজও বেঁচে আছে, আজও গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চায়, আমাদের সামনে একটি লক্ষ্য থাকতে হবে। কি সেটি হচ্ছে যে কোনো মূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য কেউ অপচেষ্টা চালালে দলীয়ভাবে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দেন তিনি। অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে। আতিক মেজবা লগ্ন,
এখন ঢাকা। পোষ্য কোটাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। অবরুদ্ধ করে রাখা হয়েছে প্রভিসিকে। উত্তাল ক্যাম্পাস এ বিষয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফ হাসান। মারুফ, প্রভিসিকে এখনো অবরুদ্ধ রয়েছেন কিনা এবং শিক্ষার্থীরা কি বলছেন? মিম, 2.5 ঘন্টা ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাইনুদ্দিন খানকে বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এখানে মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আপনি জানেন যে বেশ কয়েকদিন ধরে পোষ্য কোটার পুনর্বহালের প্রতিবাদে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং বিক্ষোভ করছে। পাশাপাশি আমরা দেখেছি যে গতকাল থেকে বেশ কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের জোয়া চত্বরে আমরণ অনশনে বসেছে এবং সব মিলিয়ে এখন পর্যন্ত আমার পিছনে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা এখানে অবরুদ্ধ করে রেখেছে উপাচার্যকে। এবং শিক্ষার্থীরা এখানে যে দাবিটি এখন পর্যন্ত ধরে রেখেছে এবং তারা যে দাবিটি চাচ্ছে, যে দাবিটি পূরণ করার জন্য প্রশাসনকে বারবার বলছেন, সেটি হচ্ছে যাতে দ্রুত সময়ের মধ্যে পোষ্য কোটা যে পুনর্বহাল করা হয়েছে সেই জায়গা থেকে যাতে বিশ্ববিদ্যালয় সরিয়ে যায় এবং শিক্ষার্থীদের যে দাবি বিশ্ববিদ্যালয় থেকে চিরতরে এই পোষ্য কোটা যাতে বিদায় করা হয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পোষ্য কোটা যাতে চিরদিন দিনের জন্য তুলে দেওয়া হয়, এমনটাই কিন্তু দাবি করছেন। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ে জুবেরি ভবনে উত্তেজনা কাজ করছে। শিক্ষার্থীরা এখন পর্যন্ত তাদের যে দাবি সেই দাবিতে অটল রয়েছে এবং কিছুক্ষণ আগে 5 মিনিট সময় ধরে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। 5 মিনিটের মধ্যে যদি তারা তাদের সিদ্ধান্ত যদি সরে না আসে তাহলে কঠোর থেকে কঠোর ধরনের তারা সংগ্রামে কিন্তু যাবেন বলে আমরা দেখতে পাচ্ছি। এবং আপনি যদি একটু দেখেন বিশ্ববিদ্যালয় জুবেরি ভবনে এখানে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী এখানে কিন্তু স্লোগান দিচ্ছেন পোষ্য কোটার বিরুদ্ধে। আপনি যেন অবগত হবেন যে বিগত সময়ে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় পোষ্য কোটা থাকলেও 5ই আগস্টের পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন পোষ্য কোটাকে কিন্তু তুলে দেয় এবং তারপরে আবার গত বৃহস্পতিবারে বিশ্ববিদ্যালয় ভর্তি উপকমিটির জরুরি মিটিংয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের দাবির প্রেক্ষিতে সেই পোষ্য কোটা আবার চালু করা হয়। চালু করার পরপরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে নেমে পড়ে এবং উপাচার্যের কার্যালয়ে কিন্তু তারা বৃহস্পতিবার অবরোধ করে রেখেছিল এবং তারপরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে তারা একটি বিক্ষোভ মিছিল করেছে গত শুক্রবার। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে গতকাল থেকে কিন্তু কিছু শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় জোহা চত্বরে এখন পর্যন্ত আমরণ অনশনে আছে এবং পাশাপাশি তাদেরকে সমর্থন জানিয়ে এখানে শিক্ষার্থীরা জুবেরি ভবনে অবস্থান নিয়েছে। মূলত তাদের যে দাবি, এখন একটি দাবি, সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে চিরতরে পোষ্য কোটাকে তুলে দিতে হবে এবং এই বিশ্ববিদ্যালয়ে আর কখনোই পোষ্য কোটা থাকবে না, এমনটাই কিন্তু তারা দাবি করছেন। এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আমরা কোনো ধরনের আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাইনি, তবে এর বিষয়ে পরবর্তীতে কি হবে আমরা আপনাদের জানিয়ে দেব। মিম, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পোষ্য কোটার বিষয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে আমার কাছে সবশেষ তথ্য। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মারুফ হাসান। চুয়াডাঙ্গার জীবননগরে 2 ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকাল 10টার দিকে উথুলি মাঝের পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় মাঝের পাড়া এলাকার বক্স মণ্ডলের ছেলে আনোয়ার ও হামজা সকালে বের হয় বাসা থেকে। স্টেশন এলাকায় তাদের উপর হামলা চালায় 4 দুর্বৃত্ত। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে তাদের। ঘটনাস্থলেই মারা যায় একজন। আরেকজনকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পূর্বশত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। কুমিল্লার চোর সন্দেহে যুবককে ধরে নিয়ে মারধরের পর কুকুর লেলিয়ে নির্যাতনের ঘটনায় 3 জনকে আটক করেছে র্যাব। শুক্রবার রাতে বুড়িচং উপজেলার দেবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সকালে এক প্রেস ব্রিফিংয়ে র্যাব জানায় কিছুদিন ধরে সাকুরা স্টিল মিলে তার চুরির ঘটনা ঘটছে। তাই চোরকে ধরতে সাকুরা স্টিল মিলের পাহারাদাররা সচেষ্ট হন। এরই পরিপ্রেক্ষিতে গত শুক্রবার দুপুরে জয়চন্দ্র সরকার নামে এক ব্যক্তি মিলে প্রবেশ করলে তাকে চোর সন্দেহে মারধরের পর বিদেশি 2টি কুকুর লেলিয়ে নির্যাতন করা হয়। পরবর্তীতে নির্যাতনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে সৃষ্টি হয় চাঞ্চল্য। এখন জনপদে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর।
বিরতির পর ফিরে এলাম এখন জনপদে। ব্যবসায়ীদের অনুরোধে বর্ধিত মাসুল 1 মাসের জন্য স্থগিত করা হয়েছে। যদিও রপ্তানি বাণিজ্যে টিকে থাকা ও ব্যবসার খরচ কমাতে মাসুল কমানোর পাশাপাশি অন্তত 6 মাসের জন্য বর্ধিত মাসুল কার্যকর স্থগিত রাখার অনুরোধ ছিল সেবাগ্রহীতারা। সভায় বন্দরের কার্যক্রমের গতিশীলতা বাড়াতে নিলামে পণ্য বিক্রি ও বন্দর থেকে কন্টেইনার অপসারণে আইনের সংস্কারের আহ্বান জানিয়েছেন বন্দর চেয়ারম্যান। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিলে। যুক্তরাষ্ট্রের বর্ধিত ট্যারিফের খড়গে যখন দেশের রফতানি খাত কঠিন চ্যালেঞ্জে, তখন দেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম বন্দরের মাসুল বাড়ে। চট্টগ্রাম বন্দর অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় ব্যবসায়ীরা অভিযোগ করেন, আইসিটিগুলোর ট্যারিফ বাড়ালেও সক্ষমতা বাড়েনি, মিলছে না প্রত্যাশিত সেবা। 1 মাস ব্রিদিং টাইম, এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। সর্বনিম্ন 6 মাস হওয়া উচিত। তবে এই রেটটাকে রিভিউ করা উচিত। বন্দরের মাসুলের সাথে আমদানির মাসুল যদি যোগ করা হয়, তাদের দেখা যায় একটি বিশাল অঙ্ক কিন্তু এই যারা রপ্তানিকারক আছেন তাদের উপরে কিন্তু যে বর্তাবে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে কাস্টমসের জটিলতা নিরসন এবং বন্দর থেকে দ্রুত পণ্য ডেলিভারি নিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ব্যবসায়ীরা। পোর্টের ইফিসিয়েন্সি বা অবডকের ইফিসিয়েন্সি এখানে কোনোভাবেই যাতে না হয়। আর কাস্টম যেহেতু এখানে এনবিএ ছিল, আমরা চেয়েছি যে আমাদের কাস্টমের ক্লিয়ারেন্স যাতে আরও গতিশীল হয়। যদিও বন্দর তার বিদ্যমান সক্ষমতার বাইরে সেবা দিচ্ছে বলে জানান চেয়ারম্যান। এদিকে চলতি মাসেই বন্দরে পড়ে থাকা নিলামযোগ্য সব কন্টেইনারের ইনভেন্টরি শেষ হবে বলে আশাবাদী এনবিআর। 23 সালের আগে সব কন্টেইনার এগুলো আইনগত জটিলতার কারণে অপশন করা যেত না। আমরা বলেছি 23 সালের আগেরগুলো হোয়াট এভার ফর্ম এগুলো আমরা ছেড়ে দেবো, সব শুধু গাড়ি ছাড়া বাকিগুলো সব। এটা একটা বড় কাজ হচ্ছে। আগামী 5 বছর আমি মনে করি যে আমাদের সংস্কার এবং যত ধরনের ডিজিটালাইজেশন এবং গ্রিন করিডোরে আমাদের ওপেন করার জন্য যে সমস্ত বাস্তবমুখী কাজগুলো করার দরকার, সেই দিকে আমাদেরকে আলোকপাত করতে হবে। সভায় নৌ পরিবহন উপদেষ্টা বলেন, পরিচালন ব্যয় ও বে টার্মিনাল সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে বন্দরের খরচ বাড়ায়, ট্যারিফ বাড়ানো ছাড়া কোনো উপায় নেই। এই ট্যারিফটা শুধু আপনাদের জন্য না, এই ট্যারিফটা আমি এখন ইন্টারন্যাশনাল অপারেটরের জন্য লাগছে। আরও 1 মাস রিলিফ দেওয়া হচ্ছে। এটা চেয়ারম্যানের সাথে কথা হয়েছে, চেয়ারম্যান এগ্রি। বিশ্বের উন্নত বন্দরগুলোর চেয়ে লজিস্টিক পারফরমেন্স, আমদানি রফতানির খরচ ও কাস্টমস ক্লিয়ারেন্সে চট্টগ্রাম বন্দর এখনও অনেক পিছিয়ে। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। সাতক্ষীরায় পাওয়ার গ্রিড স্টেশনের 2টি ইউনিট সচল হওয়ায় জেলার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। প্রায় 3 ঘন্টা পর চেষ্টায় বিকেল 4টার দিকে বিদ্যুৎ সরবরাহ অনেকটাই স্বাভাবিক হয়। এর আগে বেলা 11টার দিকে জেলার বিনেরপোতা পাওয়ার গ্রিড স্টেশনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। এ সময় 3টি ইউনিটের মধ্যে একটি ইউনিট পুড়ে যায়। এতে পুরো জেলায় বন্ধ হয়ে পড়ে বিদ্যুৎ সরবরাহ। প্রায় 4 ঘন্টা পর 2টি ইউনিট সচল হয়। এতে জেলার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। ওভারহিট ও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। এখন জনপদে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর। বিরতির পর ফিরে এলাম এখন জনপদে। আসন্ন দুর্গাপূজায় দেশে কোনো ধরনের হুমকি ও চ্যালেঞ্জ নেই বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। সকালে চট্টগ্রাম নগরীর দক্ষিণ নালাপাড়া দুর্গোৎসব উদযাপন পরিষদ আয়োজিত পূজা মণ্ডপ পরিদর্শনকালে একথা জানান তিনি। আমি গোয়েন্দা রিপোর্ট নিয়েছি, বাংলাদেশে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কোনো চ্যালেঞ্জ নাই, কোনো হুমকি নাই, ক্লিয়ার। আমি সর্বোচ্চ পর্যায়ে ল এনফোর্সিং এজেন্সি গোয়েন্দাদের কাছ থেকে তথ্য নিয়েছি। ছোটখাটো একটু গোলমাল হতে পারে, চুরি করে চোর তো চোর, অসম্মান করতে পারে। আপনারা সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। পুণ্যার্থীরা পূজা করবেন, অসুরকে বাধা দেওয়ার জন্য তৈরি থাকবেন।
দেবী দুর্গার আগমনের সুর ছড়িয়ে পড়েছে দেশের মণ্ডপে মণ্ডপে। এখন প্রতিমার সজ্জায় ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। কাল মহালয়ার মধ্য দিয়ে হবে দেবীপক্ষের সূচনা। পূজা নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের। প্রতিনিধিদের তথ্যচিত্র দেখুন বিস্তারিত। প্রতিটি পূজা মণ্ডপ যেন দেবী দুর্গার আগমনী প্রতীক্ষায়। শিল্পী, স্বেচ্ছাসেবক আর পূজা কমিটির সদস্যদের ব্যস্ততা তুঙ্গে। চট্টগ্রামে পুরো দমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। মৃৎশিল্পীরা প্রতিমা তৈরিতে ব্যস্ত। শেষ মুহূর্তে রং তুলির আঁচড় পড়ছে প্রতিমায়। এবার সর্বোচ্চ ৩ লাখ এবং সর্বনিম্ন ৩৫,০০০ টাকার মূল্যের প্রতিমা তৈরি করছেন শিল্পীরা। চট্টগ্রাম নগরীতে এবার ২৯২টি পূজা মণ্ডপে দুর্গাপূজা হবে। এছাড়া ১৫টি উপজেলায় প্রায় ২,০০০ মণ্ডপে হবে দুর্গাপূজা। তবে গত বছরের তুলনায় এবছর প্রতিমা তৈরিতে ভাটা পড়েছে বলছেন মৃৎশিল্পীরা। এদিকে পূজা উদযাপন নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি। অন্যান্য বছর আমরা প্রায় ১,৩০,০০০-৪০,০০০ টাকাও বিক্রি করছি। এবছর ৭৫-৮০-এর উপরে উঠতে পারেনি। দেবীর আগমনী সুর ছড়িয়ে পড়েছে কুমিল্লার বেশিরভাগ পাড়া মহল্লায়। কোথাও প্রতিমায় তুলির আঁচড়ে যুক্ত হচ্ছে রঙের শৈল্পিক ছোঁয়া, কোথাও চলছে প্যান্ডেল সাজানোর কাজ। এবছর কুমিল্লায় ৮১২টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব হবে। গত বছরের তুলনায় এবার কুমিল্লার পূজায় ৬৪টি মণ্ডপ বাড়ছে। রং ধরা হয়েছে আপনার পূজাতে ২৯ তারিখে, কোনটা 2 দিন আগে যাবে, কোনটা 3 দিন আগে যাবে, কোনটা 1 দিন আগে যাবে। বাঁশ, সুতলি, এই যে তার কাটা, মাটি, সমস্ত কিছুর দাম আগের থেকে বৃদ্ধি, কিন্তু আমাদের মূর্তির দাম বৃদ্ধি হয় নাই। এদিকে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সিলেটে এক ভিন্নধর্মী বাজারের আয়োজন করা হয়েছে, যেখানে ১ টাকায় চলছে পূজার কেনাকাটা। সিলেটের বালুচরে ওঁরাও সম্প্রদায়ের জন্য এই ১ টাকায় পূজার বাজারের আয়োজন করা হয়। এই বাজারে নারী পুরুষদের জন্য শাড়ি, পাঞ্জাবি ও ধুতির ব্যবস্থা করা হয়েছে। আর বিনামূল্যে শিশুদের জন্য আছে স্কুলের ইউনিফর্ম, শিক্ষা সামগ্রী সহ নানা উপকরণ। ১ টাকায় বাজার করতে পেরে খুশি ওঁরাও সম্প্রদায়। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এরা ওদের জন্য আনন্দটা আমরা কিছুটা হলেও বর্ণিল করতে পারি। পাশাপাশি যেটা হলো আমাদের দেখে যদি সমাজের আরও বিত্তবান বা বিভিন্ন সামাজিক সংগঠন আছে, ওরা যদি এগিয়ে আসে, তাহলে সমাজের প্রত্যেকটা আনন্দ, ঈদ বলেন, পুজো বলেন, সবার জন্য বর্ণিল হয়ে উঠবে। এবারের পূজা নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের। প্রত্যয় দাস, এখন। শেষ করছি এখন জনপদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।